বিকাশ ভবনের সামনে অবস্থানে অনড় চাকরিহারারা। রাস্তায় বসেই পরীক্ষার খাতা দেখছেন এক শিক্ষিকা। দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকারাও যোগ দেবেন অবস্থান মঞ্চে। রাস্তায় বসেই খাতা দেখার সেই ছবি স্পষ্ট ধরা পড়ছে। রাস্তায় বসেই পরীক্ষার খাতা দেখছেন চাকরিহারারা। বিকাশ ভবনের সামনে অবস্থানে বসে রয়েছেন তারা। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়েছিল চাকরিহারারা। বিরোধী দলনেতা তিনি এসে পাশে দাঁড়িয়েছিলেন। তিনি বলেছিলেন রাজনৈতিক কোনো রং নয়, একজন সাধারণ মানুষ হিসাবে চাকরিহারাদের পাশে দাঁড়াতে এসেছেন তিনি। অন্যদিকে চাকরিহারারা তারা কিন্তু তাদের দাবিতে অনড়। তারা বারবার বলেছেন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন তারা। এর আগেও আমরা দেখেছি বিকাশ ভবনের সামনে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। চাকরিহারাদের সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে পুলিশের বাগবিদণ্ডা, মারধর, বেশ কিছু ছবি কিন্তু বারংবার সামনে এসেছে, যেখানে দেখা গিয়েছে পুলিশ শিক্ষিকাদের মারছে। অন্যদিকে শিক্ষিকাদের অভিযোগ পুলিশ তাদের মারধর করেছে। পুলিশও কিন্তু মার খেয়েছে, এমনই অভিযোগ সামনে এসেছে। বিভিন্নভাবে উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠেছিল বিকাশ ভবনের বাইরে। অন্যদিকে পুলিশের যে অভিযোগ ছিল যে বিকাশ ভবনে প্রচুর সরকারি কর্মচারী তারা আসেন, তারা কাজ করেন, কিন্তু তাদেরকে বেরোতে দেওয়া হচ্ছিল না। বারংবার পুলিশ তাদেরকে অনুরোধ করে যাতে তারা শান্তশিষ্টভাবে অবস্থান বিক্ষোভ চালিয়ে যায়, কিন্তু বিকাশ ভবনের ভেতরে যে সমস্ত সরকারি কর্মচারীরা রয়েছে তাদের যাতে বেরোতে দেওয়া হয়, কিন্তু সেটা কোনোভাবেই মানা হয়নি বলে জানিয়েছেন পুলিশ অফিসাররা। সেই কারণেই কিন্তু এই ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছিল, মারধরের পরিস্থিতি তৈরি হয়েছিল। এখনো কিন্তু বিকাশ ভবনের বাইরে সেই একইভাবে তাদের জায়গাতে কিন্তু অনড় চাকরিহারারা তারা রাস্তায় বসে রয়েছেন। যে চিত্র আমরা দেখতে পাচ্ছি যে এবার শিক্ষিকারা তারা রাস্তায় বসেই খাতা দেখছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিকাশ ভবনের সামনে অবস্থানে রয়েছেন শিক্ষক শিক্ষিকারা। তাদের দাবি তাদের সেই স্কুল চক ডাস্টার সমস্তটাই তাদের ফিরিয়ে দিতে হবে। তারা যেভাবে কাজ করেছে তাদের সেভাবে সেই জায়গায় ফিরিয়ে দিতে হবে, সেই দাবিতেই কিন্তু তারা অনড়। বারবার তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন। গতকালও আমরা দেখেছি শিক্ষক শিক্ষিকারা তারা বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেন হস্তক্ষেপ করেন এই বিষয়টাতে। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি শুভঙ্কর মণ্ডল রয়েছে বিকাশ ভবন থেকে। শুভঙ্কর, আমরা বারবার দেখেছি যে চাকরিহারারা তারা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়েছে। অন্যদিকে তারা কিন্তু বলছেন তাদের যে চাকরি, তাদের যে হকের চাকরি, সেই হকের চাকরি কিন্তু তাদেরকে ফিরিয়ে দিতে হবে। এই মুহূর্তে কি আপডেট রয়েছে? একেবারেই দেখো, এই হকের চাকরির দাবিতে এবং তারা সসম্মানে যে কাজ করতেন এতদিন ধরে, প্রায় 7 বছরের বেশি সময় ধরে, সেই শিক্ষকতার চাকরিতে তাদেরকে বহাল রাখতে হবে এবং অবসর সময় পর্যন্ত বহাল রাখতে হবে, যতদিন পর্যন্ত তাদের চাকরি থাকবে। চিন্ময় মণ্ডল আন্দোলনের একেবারে অন্যতম মুখ আমাদের সঙ্গে রয়েছে। চিন্ময়, আমরা দেখলাম যে দীর্ঘদিন ধরে তোমরা আন্দোলন করছো। গতকাল আমরা দেখলাম ছাত্রদের নিয়ে এসে যারা শিক্ষক শিক্ষিকারা মার খেয়েছেন সেই সব স্কুল থেকে ছাত্রছাত্রীরা এলেন এখানে, তারা পাঠশালায় তারা পড়াশুনো রীতিমতো করলেন তোমাদের কাছে। স্বাভাবিকভাবে আজকে কি কর্মসূচি রয়েছে, কি বার্তা রয়েছে? দেখুন, আজকেও আমাদের যে কর্মসূচি রয়েছে সেখানে যারা সমাজের আমাদের এই যোগ্য লিস্টে থাকা দৃষ্টিহীন শিক্ষক শিক্ষাকর্মীরা রয়েছেন, শিক্ষিকারা রয়েছেন, তারা সকলে আসছেন এখানে। তারা এই বার্তাটা দিতেই আসছেন যে তারা হয়তো ন্যাচারালি দৃষ্টিহীন, কিন্তু যাদের দৃষ্টি আছে তারাও কিন্তু আজকে অন্ধ। তারা দেখতে পাচ্ছে না যে শিক্ষা ব্যবস্থাটা ধসে পড়েছে। তারা দেখতে পাচ্ছে না যে সমাজে যারা যোগ্য বলে বিবেচিত তাদেরকে আজকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তারা দেখতে পাচ্ছে না যে দিনের পর দিন, বছরের পর বছর এত শূন্যপদ থাকা সত্ত্বেও কোনো স্বচ্ছ নিয়োগ নেই। তারা দেখতে পাচ্ছে না যে কিভাবে শিক্ষা এবং শিক্ষিতদের তাদেরকে দমিয়ে রাখা হচ্ছে। তাহলে এই বার্তা দিতে তারা আসছে এবং তারা এখানকার স্থানীয় যারা বাচ্চারা রয়েছেন, কচিকাচারা রয়েছেন, তাদেরকেও ওই উদয়নের পাঠশালা, যোগ্য উদয়নের পাঠশালা, সেই পাঠশালার অন্তর্গত কর্মসূচিতে তাদেরকে এখানে পাঠদান করবেন। তারা নীতিগত শিক্ষা প্রদান করবেন যে কিভাবে সমাজ গঠনের কারিগর যারা, তাদেরকে আজকে ধাক্কা দিয়ে তাদেরকে আজকে অবহেলিত করে এখানে ফেলে রাখা হয়েছে, এবং যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদের মাথাচাড়া দিয়ে উঠতে হবে, প্রতিবাদী হতে হবে, এবং সমাজ গঠনে তাদের ভূমিকাটা কি থাকবে, তাদেরকে কিভাবে ভবিষ্যতে এগিয়ে যেতে হবে, সেই নীতিগত শিক্ষাদান অবশ্যই দেওয়া হবে। সেখানে দাঁড়িয়ে আমরা গতকালও দেখলাম যে মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি জানালেন
যে এখানে যারা বসে রয়েছেন তারা নাকি নাটক করছেন, ক্যামেরায় মুখ দেখাতে চান। অধিকাংশই শিক্ষক শিক্ষিকা তারা সুপ্রিম কোর্টের নির্দেশের পর ফিরে গিয়েছেন। শুধু আন্দোলন করে চলবে না, সুপ্রিম কোর্টের নিয়ম বা আইন কিন্তু এভাবে বদলে যাবে না বা তাদের নির্দেশ বদলে যাবে না এই আন্দোলনের জন্য। দেখুন, ওনারা রাজনীতিবিদদের মতোই কথা বলবেন, এটাই স্বাভাবিক। বেশি যেমন ওই কথাগুলো গুরুত্ব দেওয়া ঠিক না, কিন্তু যেহেতু রাজ্যের সরকারের তিনি একজন মন্ত্রী, তাই একজন মন্ত্রী হয়ে তিনি এই ধরনের একটা কথা বলে দেবেন নাটক চলছে। আসলে আমরা তো আমরা মানুষ বলেই মনে করি নিজেদেরকে। যারা মানুষ মনে করেন না নিজেদেরকে, তারা এই ধরনের মন্তব্য করতে পারেন। আমাদের গায়ে যেভাবে আঘাত হানা হয়েছে তাতে আমাদের তীব্র যন্ত্রণা হয়েছে, আমরা কাতরেছি। যারা হসপিটালে ভর্তি হয়েছেন তারা এখনও যন্ত্রণায় কাতরাচ্ছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা এটাকে নাটক বলছেন, তাদের গায়ে যদি এরকম আঘাত একবার হানা যেত বা তিনি যদি এই আঘাতপ্রাপ্ত হতেন, তাহলে তখন চিৎকার করতেন এবং বাকিরা যদি হাততালি দিয়ে বলতো বা নাটক চলছে, তাহলে হয়তো তিনি অনুধাবন করতে পারতেন যে সত্যি যন্ত্রণার সময় কেউ যদি সেটাকে নাটক বলে, তাহলে মনের যন্ত্রণাটাও কতটা গভীর হয়। তাই এই ধরনের মন্তব্য ভবিষ্যতে আর করবেন না। যেটা যোগ্যদের জন্য করেছেন, সেটা কিন্তু আপনি আপনার শিক্ষা ব্যবস্থাটাকে অবহেলিত করছেন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার ক্ষমা চাওয়া উচিত এই যোগ্যদের প্রতি, এবং ভবিষ্যতে আর কোনোদিন এরকম মন্তব্য করবেন না। আপনার কোনো কথা বলার থাকলে সেটা ভাষার মাধ্যমে বলুন, কোনো এমন কিছু শব্দ ভাণ্ডার ইউজ করবেন না যেখানে অন্য কাউকে আপনি অপমান করছেন। সেখানে দাঁড়িয়ে আমার সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডিরও একজন রয়েছেন। যেভাবে আমরা দেখতে পেলাম আপনারা একেবারে যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছেন, এত বছর ধরে টানা চাকরি করেছেন, অথচ কিছু টেন্টেড কিছু দাগি তাদের জন্য আপনাদের চাকরি একেবারে খোয়াতে হলো। সেখানে দাঁড়িয়ে যে রেমুনারেশন, সেখানেও দেখা গেল মিলিয়ে দেওয়ার একটা চেষ্টা চললো। হ্যাঁ, সরকার তো এটা চাইছে যে যারা টাকা দিয়ে, তাদের কাছে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। তার জন্য আমাদের যে যোগ্য শিক্ষাকর্মী আমরা যারা ছিলাম গ্রুপ সি গ্রুপ ডি, তাদেরকে একসাথে গুলি দেওয়ার চেষ্টা করছে। যে এমএ ফাইলটা আপনারা কিছুদিন আগে দেখলেন, 7 তারিখে যেটা কোর্টে উঠেছিল, সেখানে শিক্ষকদের একটা ইন্টারিম রিলিফ দেওয়া হয়েছিল ডিসেম্বর পর্যন্ত, কিন্তু শিক্ষাকর্মীদের কিন্তু সেইভাবে বলা হয়নি। শিক্ষা ব্যবস্থা চালাতে গেলে শিক্ষকরা যেমন একটা গাছের কাণ্ড, আমরা কিন্তু শিক্ষাকর্মীরা সেই গাছের শাখা প্রশাখা। তারা মেন মেরুদণ্ড হলেও আমরা কিন্তু তার সাইডের শাখা প্রশাখা। যেমন দেখুন, একটা স্কুল চালাতে গেলে বাচ্চারা তো 10টার সময় চলে আসে, এসে রৌদ্রে দাঁড়িয়ে থাকে। আমরা কিন্তু গেটটা খুলে বাচ্চাদের আগে স্কুল ঢোকানোর ব্যবস্থাটা করি, তারা এই রোদে ঝড় বৃষ্টির সময় বৃষ্টিতে না দাঁড়িয়ে থাকতে হয়। তারপর তাদের বসার ব্যবস্থা করি, তারপর তারা যাতে শেষ পর্যন্ত বাড়ি যেতে পারে। সবার শেষে আমরা জানলা দরজা বন্ধ করে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে করি। তারপরে সরকারের যে বিভিন্ন যে স্কিমগুলো, আপনি মনে করুন যে কন্যাশ্রী, আপনার যুবশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী, তারপরে আপনার যে এই ড্রেস, সবগুলো কিন্তু আমরা এই গ্রুপ সি গ্রুপ ডিরাই করি। সমস্ত অফিসিয়াল কাজগুলো, ডিআই অফিস, এডিআই অফিস, সেই কাজগুলো থেকে সরকার কিছু লোককে টাকা নিয়ে দেওয়ার ফলে আমরা যারা যোগ্য মেধার ভিত্তিতে চাকরিটা পেয়েছিলাম, তাদেরকে গুলিয়ে দিয়ে সরকার নিজেদের গা বাঁচানোর চেষ্টা করছে। একেবারে একটু আমি আর একটা ছবি অন্যতমায় দেখাবো। আমি গ্রুপ সি গ্রুপ ডির একজনের সঙ্গে যেরকম কথা বললাম, একজন শিক্ষিকা, পূর্ব বর্ধমানের একজন শিক্ষিকা, তিনি সকাল থেকে এই রাস্তার ফুটপাতের ওপর বসে বিকাশ ভবনের সামনে তিনি নিজের স্কুলের পড়ুয়াদের খাতা দেখছেন, সামেটিভ পরীক্ষার খাতা তিনি এখানে দেখছেন। ছবিটা আমি দেখাবো। এবং তিনি ভূগোলের শিক্ষিকা, তিনি এখানে বসে সকাল থেকে খাতা দেখছেন। কেননা তিনি যেভাবে এই কাজ করছেন তার কাছ থেকে শুনবো। ম্যাডাম, আপনি সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে একের পর এক খাতা দেখে যাচ্ছেন, প্রশ্নের প্রফর্মা এখানে রয়েছে, সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে এইখানে বসে খাতা দেখার কারণটা? 2 তারিখে স্কুল খুলে যাচ্ছে, আর 1 সপ্তাহের মধ্যে আমাদের রেজাল্ট বের করতে হবে। আমার স্কুলের হচ্ছে টিআইসি আমাকে যা নির্দেশ দিয়েছেন সেই মতো, ফলে হচ্ছে আমাকে 2 তারিখেই হচ্ছে নম্বরটা জমা করে দিতে হবে ওনার কাছে, যাতে আমার জন্য হচ্ছে রেজাল্টটা আটকে না যায়। সেই জন্য হচ্ছে এবার আমাকে আন্দোলনটাও চালাতে হবে। তার কারণ হলো হচ্ছে আমার প্রতি যে অন্যায় অবিচার করা হচ্ছে তার প্রতিবাদ স্বরূপ আমাকে এখানেও বসে থাকতে হবে। আন্দোলনের জায়গায় চলবে, আর আমার দায়িত্ব কর্তব্য পালনের জায়গাও সাথে সাথে আমি চালিয়ে নিয়ে যাব। এই রাস্তায় বসেই তাই খাতা দেখছি। সেইখানে স্বাভাবিকভাবে এই যে টানা আন্দোলনের মধ্যে আপনারা রয়েছেন, ক্লাসগুলো কি ঠিকঠাকভাবে করানো সম্ভব হয়েছে, বা সেই যে ক্লাস তার কি প্রতিফলন এই খাতার মধ্যে রয়েছে, মানে পড়ুয়াদের পড়ানোর বা বিষয়ে?
হ্যাঁ, অনেক ক্ষেত্রেই যেটা হয়েছে যে দেখুন, একটা আমার স্কুলে 1200+ হচ্ছে ছাত্রছাত্রী আছে, সেখানে হচ্ছে আমরা যে এক্সিস্টিং স্টাফ রয়েছি তার মধ্যে হচ্ছে 3 জন হচ্ছে আমরা মানে এই প্যানেলের, এবং হচ্ছে স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড, মানে অ্যাকর্ডিং টু হচ্ছে সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট। তো ফলে হচ্ছে আমরা 3 জন নেই সেই সময়। এবার অনেকে হচ্ছে নিজেদের কাজেও হচ্ছে CLML নেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে রুটিন ম্যানেজ করাটা খুব কঠিন, এবং সেই জায়গায় হ্যাঁ ক্লাস তো অবশ্যই হচ্ছে ডিস্টার্ব হয়েছে, এবং তার প্রতিফলন খাতাতেও আছে। সেইখানে দাঁড়িয়ে ম্যাডাম এই যে আন্দোলন আমরা দেখতে পেয়েছি, দীর্ঘদিন ধরে আপনারা আন্দোলন করছেন, প্রথম SSC অফিস, তারপর আজ বিকাশ ভবন, পুলিশের সঙ্গে বচসা, সেখানে বেশ কয়েকজন শিক্ষাকর্মী তারা আহত হয়েছেন, আপনাদের তাও রাস্তায় আপনারা বসে রয়েছেন, কিন্তু সেই সঙ্গে সঙ্গে নিজেদের দায়বদ্ধতা একটু ভুলে যাননি। সুপ্রিম কোর্টে যেহেতু ডিসেম্বর পর্যন্ত 31 ডিসেম্বর পর্যন্ত আপনাদেরকে শিক্ষক হিসাবে আপনাদের দায়িত্ব পালন করে যেতে বলেছে, কিন্তু তারপরে তো ভবিষ্যৎ অনিশ্চিত। হ্যাঁ, এবার ব্যাপারটা কি বলুন তো, আমি ব্যক্তিগতভাবে বলি, আমি শিক্ষক ছিলাম এই চাকরির আগেও, আমি এখনও শিক্ষক আছি, এবং ভবিষ্যতেও হচ্ছে এই চাকরি থাকুক চাই না থাকুক আমি শিক্ষক থাকব। এই সত্তাটা আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তো ফলে হচ্ছে আমার ছাত্রছাত্রীদের প্রতি আমার যে দায়বদ্ধতা বর্তায়, আমি তা যে কোনো জায়গায় থাকলে পরে আমি আমার দিক থেকে 100% দেব। আমি সেই জন্য এখন আমার মনে হয়েছে যেটা করা উচিত, এখানে বসে থেকে আমি সেটাই করছি। স্বাভাবিকভাবে আন্দোলন তো চলবে, তার একদম আন্দোলনের মতো চলবে। আমি এর জন্য সকালবেলাটা বেছে নিয়েছি, আমি কাল রাতেও হচ্ছে মাঝরাতে, কারণ এখানে তো রাস্তায় ঘুমানোটা মানে হয় না ঠিক করে, ভীষণ ঘাড় ব্যথা হয়। সেদিন পুলিশের মানে ঘাড় ধাক্কাও খেয়েছি, ঘাড়ে আমার প্রচন্ড ব্যথা, ফলে হচ্ছে এখানে তার মধ্যে বালি ব্যাগের উপরে বোঝাই যাচ্ছে। তোমাকে ধন্যবাদ অনেক। আমাদের সঙ্গে সরাসরি বিকাশ ভবনের বাইরে থেকে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।